আচ্ছা, বিয়ের দিনই যদি আপনার স্বামী কিডন্যাপ হয়ে যায় এবং ডাকাতদের খপ্পরে পড়ে, তখন আপনার মানসিকতাটা ঠিক কেমন হবে? আজকে এমনই একটা মেয়ের গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে, যার হবু স্বামী তার বিয়ের দিনই বিয়ের আসরে পৌঁছানোর আগেই কিডন্যাপড হয়ে যায়। আর শুধু তার স্বামীই নয়, তার বন্ধু বান্ধব সহ পুরো গাড়িটাই কিডন্যাপ করে নেয় এক ভয়ঙ্কর ডাকাত দল, যার সঙ্গে জড়িয়ে আছে ওই মেয়েটার এক রহস্যময় অতীত। কি হতে চলেছে এরপর মেয়েটার জীবনে? সে কি তার স্বামীকে ওই ডাকাতদের হাত থেকে মুক্ত করতে পারবে, নাকি তার জীবনে নেমে আসবে কোনো অশনির কালো ছায়া? বলছিলাম, সদ্য এই বছরেই মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ এবং ভিন্নধর্মী সিরিজ বিবি বক্সির কথা, যার গল্পটা আপনাকে সমাজের গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে নতুনভাবে ভাবতে শেখাবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সিরিজের শুরুতেই আমরা বিবিকে দেখতে পাই। একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে বেবি বিয়ের সাজে ছুটছিল। তার সাথে কিছু কনস্টেবলও ছিল। বাকিদের মতো বিবিও ছিল সাধারণ একজন কনস্টেবল। বিবি জঙ্গলের মধ্যে তার বস অফিসার রাঘব চৌধুরীকে তাড়া করছিল। এক পর্যায়ে সে রাঘব চৌধুরীকে গান পয়েন্টে নিয়ে নেয়। ঠিক তখনই বিবির মা সুধা তাকে ডাক দেয়। মায়ের ডাকে ঘুম ভাঙে বিবির। বিবি আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে তার বসকে খুব একটা পছন্দ করত না, যার কারণে বিবি প্রায়ই রাঘবকে এমন তাড়া করার স্বপ্ন দেখত। সুধা বিবিকে বলে, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে কাজে চলে যা, আজকে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিন্তু বিবি তার মাকে বলে, আজ হবে না, ওদেরকে মানা করে দাও। সুধা বিবিকে ধমক দিয়ে বলে, আমার মাথা গরম করাস না, আজ যে তোকে দেখতে আসবে সেটা তুই 7 দিন আগে থেকেই জানিস। এটা বলতে বলতেই সুধা বিবির ঘর থেকে বেরিয়ে আসে। বিবি তার মাকে মানা করতে থাকে, কিন্তু তার মা তার কোনো কথাই শুনতে চায় না। এদিকে আবার আজকে বিবির ডাকাত ধরার মিশন আছে, এজন্য তার বাড়ি ফিরতে আজ দেরি হবে। বিবি তার মাকে ডেকে বলে, ওদেরকে বলো না কাল বা পরশু আসতে। সুধা বলে, তোর আজ কি এমন রাজকার্য আছে? এটা শুনে বিবি চুপ করে যায়। এদিকে রাঘব কনস্টেবল নন্দর বাইকে করে অফিসে যাচ্ছিল। রাঘবও বিবিকে ভীষণ হিংসে করত, কারণ বিবি একজন সাধারণ কনস্টেবল হয়েও রাঘবের আগেই সব মিশন সাকসেসফুল করে ফেলত। রাঘব নন্দকে তাড়াতাড়ি বাইক চালাতে বলে, কারণ সে চায় না বিবি তার আগে অফিসে পৌঁছে আজকের মিশনটাতেও এগিয়ে যাক। ওদিকে বিবি বাড়িতে রেডি হয়ে মিশনে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে খাচ্ছিল। এটা দেখে তার মা জিজ্ঞেস করে, এমন গোগ্রাসে কেন খাচ্ছিস? আস্তে খা, ভীষণ লেগে যাবে তো। বিবি ঘড়ি দেখে বলে, 10টা বাজে, ঠিক 11টায় ইনফরমারের কল আসবে। 3 দিন আগে কুসুমপুরে যে ব্যাংক ডাকাতি হয়েছিল, তারা কার এলাকায় আছে সেই সম্পর্কে হদিশ পাওয়া যাবে আজ। সুধা বলে, এতে তোর কি দরকার? তুই তো ওখানে যাবি না। যাবে তো ওই রাঘব দারোগা। এটা শুনে বিবি অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করে, তুমি এত খবর জানলে কি করে? সুধা বলে, আজ সকালে রাঘব দারোগাকে কল করেছিলাম, বলেছি তোকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়, তোকে আজ ছেলেপক্ষ দেখতে আসবে। বিবি জিজ্ঞেস করে, তো সে কি বলল? সুধা খুশি হয়ে বলে, সে তো শুনে অনেক খুশি। সে আমাকে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজ ওকে নিয়ে কোথাও যাব না। এটা শুনে বিবি অনেক আপসেট হয়ে বলে, তুমি যে কি করো না, এমনিতেই রাঘব স্যার আমাকে নিয়ে যেত না, ভেবেছিলাম কায়দা করে তার গাড়িতে উঠে যাব, তুমি তাও বন্ধ করে দিলে। সুধা বিবিকে বলে, এত কথা বলিস না, ভাইকে স্কুলে নামিয়ে দিয়ে তোর বাবার অফিসে টিফিন পৌঁছে দিয়ে তারপর যাস। বিবি এবার বিরক্ত হয়ে বলে, আজই আমার এত তাড়া আছে আর আজই তোমার সব কাজ? বাবা তো টিফিনটা নিজেই নিয়ে যেতে পারে। তখন বিবির বাবা বঙ্কু এসে তাকে বলে, তোর মায়ের তো এখনো রান্নাই হয়নি, টিফিন নেব কি করে? তুই কিন্তু আজ তাড়াতাড়ি করে বাড়ি ফিরিস। ছেলেটা আমার মতোই পোস্ট অফিসে চাকরি করে, খুব ভালো, তুই ভালো থাকিস সেটাই তো আমরা চাই। এরই মাঝে বিবির ভাই বুবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে বলে, আজ আমার অঙ্ক পরীক্ষা আছে, তাড়াতাড়ি করো। বিবি এতে রাগ করে বলে, সবার কাজ কাজ, আর আমার কাজ কাজ নয়। সুধা বলে, তুই চুপ কর, তোর কাজ কি মেয়েদের কাজ? বিবি বলে, এমন করছো যেন আমি একাই মেয়ে হয়ে পুলিশের চাকরি করছি, কত বড় বড় অফিসার আছে তুমি কি তা জানো? সুধা তাকে থামিয়ে দিয়ে বলে, পোস্টমাস্টারের মেয়ে হয়ে একটা দরখাস্ত দিয়ে চাকরিটা পেয়ে গেলি, তোর বাবাও তোকে একবারও মানা করলো না। বিবি তখন বলে, একদিন আমিও এই গোলাপপুর থানার দারোগা হব। এদিকে রাঘব ওই ডাকাতদের ধরার জন্য সব কনস্টেবলদেরকে নিয়ে প্ল্যান সাজাচ্ছিল। রাঘব একজন অফিসার হলেও তার মাথায় বুদ্ধি অনেক কম ছিল, যার কারণে কনস্টেবলরা মাঝে মধ্যে প্রকাশ্যেই তাকে নিয়ে মজা করত।
আর বিবির কাজের প্রশংসা করত, যার কারণে রাঘব বিবিকে কোনো মিশনেই নিয়ে যেতে চাইতো না। বিবি তার ভাইকে স্কুলে পৌঁছে দিতে যায়। তখন থানা থেকে বিবির বন্ধু কনস্টেবল রমা তাকে কল করে জিজ্ঞেস করে, তুই কোথায়? বিবি বলে, আমি আসছি। বিবি রমার কাছে ইনফরমেশন চাইলে রমা বলে সে কিচ্ছু জানে না। বিবি তখন রমাকে থানার ভেতরের টেলিফোনের সাথে কানেক্টেড থাকতে বলে। রমাও বিবির কথা মতো টেলিফোনে কানেক্ট হয়ে যায়। কিছুক্ষণ পর একজন ইনফর্মার কল করে রাঘবকে বলে, ডাকাতগুলো ফতেহপুর ভূতের বাড়িতে লুকিয়ে আছে, 1 ঘন্টার মধ্যে গেলে তবেই ধরতে পারবেন। এটা শুনে দ্রুত রাঘব তার ফোর্স নিয়ে বেরিয়ে পড়েন। আর যাওয়ার আগে রাঘব রমাকে বলে যায় বিবি এলে সে যেন তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। রমা এরপর খবরটা বিবিকে দিয়ে দেয়। বিবিও তখন তাড়াহুড়ো করে সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়ে মাঝ রাস্তায় গরুর গাড়ি দিয়ে রাস্তাটা ব্লক করা ছিল। বিবি কোনোভাবেই সেই রাস্তা পাড়ি দিয়ে পাশে থাকা একটা সাইকেল চুরি করে নিয়ে ফতেহপুরের দিকে যেতে থাকে। বিবি রাঘবের আগে সেখানে পৌঁছতে চাচ্ছিল, এজন্য সে দ্রুত সাইকেল চালাতে থাকে। রাঘব এদিকে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বসেছিল। ফতেহপুর ভূতের বাড়ি কোথায় সেটা কেউই চেনে না। তারা কোন দিকে যাবে সেটাও বুঝতে পারছিল না। তখন নন্দ বলে, বিবি এলে খুব ভালো হতো, সে এসব জায়গা অনেক ভালো চেনে। এটা শুনে রাঘব অনেক রেগে যায়। কিছুক্ষণ পর বিবি সেখানে সাইকেল নিয়ে চলে আসে। বিবি রাঘবের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে যায় আর রাঘবকে জিজ্ঞেস করে, আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? রাঘব বলে, তার আগে তুমি বলো, তুমি কিভাবে জানলে আমরা এখানে দাঁড়িয়ে আছি? বিবি রাঘবকে মিথ্যে বলে যে, আমি কিভাবে জানবো, এদিকে তো আমার মামার বাড়ি, ওখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল তাই যাচ্ছিলাম। নন্দ তখন বিবিকে জিজ্ঞেস করে, ফতেহপুর ভূতের বাড়িটা কোথায় জানো, একটু বলে যাও তো। বিবি তখন তাকে লোকেশন দিয়ে দেয়। বিবিও রাঘবের সঙ্গে সেখানে যেতে চায়, কিন্তু রাঘব তাকে বলে, তোমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, তুমি বাড়ি যাও, রোদে পুড়ে তোমার সুন্দর চেহারাটা কালো করো না। এই কথা বলেই রাঘব গাড়ি নিয়ে চলে যায়। বিবিও তাদের পেছন পেছন সাইকেল নিয়ে যেতে থাকে। কিন্তু মাঝ রাস্তায় বিবির সাইকেলের চেন পড়ে যায়, যার ফলে সে আর এগোতে পারে না। ওদিকে ভূতের বাড়িতে ডাকাতরা জানতে পেরে গিয়েছিল যে পুলিশ তাদেরকে ধরতে আসছে, এজন্য তারা রাঘবদের সেখানে পৌঁছানোর আগেই কোথাও লুকিয়ে পড়েছিল। রাঘব সেখানে পৌঁছলে তাদের কাউকেই খুঁজে পায় না, যার ফলে রাঘব হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। ডাকাতেরা সেখানেই লুকিয়েছিল। রাঘবের গাড়ি চলে যাওয়ার পর তারাও সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বিবি গ্যারেজে বসে তার সাইকেল ঠিক করাচ্ছিল, কিন্তু সাইকেল ঠিক হতে অনেক সময় লাগবে, ততক্ষণে তার অনেক দেরি হয়ে যাবে। এজন্য সে ফতেহপুর যাওয়ার জন্য অন্য একটা গাড়ি থামাতে যায়, কিন্তু কোনো গাড়ি তার জন্য থামে না। কিছুক্ষণ পর বাইক নিয়ে একজন ছেলে আসে। বিবি ওই ছেলেটাকে থামায়। ছেলেটার মুখ হেলমেট দিয়ে কভার করা ছিল। ছেলেটা ভাবে বিবি হয়তো তার থেকে জরিমানা নেবে, কিন্তু বিবি তাকে বলে, ফতেহপুর ভূতের বাড়িতে একদল ডাকাত আস্তানা গেড়েছে, আপনি আমাকে ওখানে পৌঁছে দিন। ছেলেটা তাকে লিফট দিতে রাজি হয়ে যায়। বিবি এরপর বাইকে করে ফতেহপুর ভূতের বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় সে রাঘবকে ফিরে যেতে দেখে গাড়ি দাঁড় করিয়ে ডাকাতদের ব্যাপারে জিজ্ঞেস করে। রাঘব অনেক রেগে গিয়ে বলে, ডাকাতটা পালিয়ে গেছে, সাত সকালে তোমার মুখ দেখেছি তো, ডাকাতদের ধরতে পারবো কি করে? রাঘব বিবির উপর রাগারাগি করে সেখান থেকে চলে যায়, কিন্তু বিবি তবুও সেখানে যেতে চায়। ওই বাইকার বিবিকে সাইকেলের গ্যারেজে নামিয়ে দিতে চাইলে বিবি তাকে বলে, আপনি চলে যান। লোকটা বলে, ডাকাতরা তো সব পালিয়েছে। কিন্তু বিবি বলে, আমি নিজে চোখে না দেখলে কোনো কিছুই বিশ্বাস করি না। এটা বলে বিবি একাই সেখান থেকে চলে যায়। বিবি চলে যাওয়ার পর ওই বাইকার ছেলেটা হেলমেট খুলে স্মাইল করে বলে, একটু বেশি সাহস। এরপর বিবি ভূতের বাড়ির সামনে গিয়ে গাঁজার গন্ধ পায়। সেই সাথে সে সেখানে পুলিশের গাড়ির চাকার ওপর একটা অন্য ভ্যানের চাকার দাগ দেখে সন্দেহ করে যে পুলিশদের চলে যাওয়ার পর ডাকাতরা এখান থেকে ভ্যানে করে পালিয়েছে। বিবি আন্দাজ করে যে ডাকাতরা এখান থেকে বেশি দূর এখনো যেতে পারেনি। বিবি তখন ছুটে রাস্তার দিকে চলে যায়। রাস্তায় সে একটা ভ্যানে করে ডাকাতদেরকে পালাতে দেখে এবং তাদেরকে ধরার জন্য ছোটে। ওই ডাকাতেরা বোরখা পরে পালাচ্ছিল। বিবিকে তাদের দিকে আসতে দেখে তারা দ্রুত ভ্যান চালাতে শুরু করে। হঠাৎ তাদের ভ্যানের সামনে একটা গাড়ি চলে আসে, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটা রাস্তা থেকে খেতে পড়ে যায়। ডাকাতেরা কোনোভাবে উঠে টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু নাছোড়বান্দা বিবি তাদের ব্যাগ টেনে ধরে। এখানে বিবির সাথে ডাকাত দলের ধস্তাধস্তি হয়, এতে বিবি কিছুটা আহত হয়। ওই বাইকার তখন রাস্তা থেকে ইট কুড়িয়ে ডাকাতদের দিকে ছুঁড়ে মারে, যার ফলে ডাকাতেরা সেখান থেকে পালিয়ে যায়। বিবির এমন সাহসিকতা দেখে ওই বাইকার অনেক ইমপ্রেস হয়ে যায়। সে বিবিকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু বিবি তখনই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে।
দুপুরবেলা বিবিদের বাড়িতে ছেলেপক্ষ চলে আসে, কিন্তু বিবির বাবা মায়ের চোখ মুখে ছিল চিন্তার ছাপ, কারণ বিবি তো এখনো বাড়িতেই ফেরেনি। ছেলের বাড়ির লোকজন এলেও ছেলেটা এখনো আসেনি। সুধার মা এ ব্যাপারে জিজ্ঞেস করলে ছেলেটার বাবা জানায় যে সে অফিস থেকে একেবারে এখানে আসবে। ছেলের মা বিবিকে ডাকতে বললে সুধা একটু চিন্তায় পড়ে যায়। সুধা তাদেরকে মিথ্যে বলে যে বিবি ঘরে রেডি হচ্ছেন। বঙ্কু তাদেরকে কথাবার্তায় ব্যস্ত রাখছিল যাতে ততক্ষণে বিবি বাড়িতে চলে আসে। সুধা বিবিকে ডাকতে যাওয়ার কথা বলে ঘরে গিয়ে বিবিকে কল করতে থাকে। ওদিকে ওই বাইকার ছেলেটা বিবিকে হসপিটালে নিয়ে এসেছিল, কিন্তু বিবি কলটা রিসিভ করে না। বিবি বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। ওই বাইকার বিবিকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব, আমি ওই দিকেই যাব। বিবি তখন তাকে জিজ্ঞেস করে, আপনি কি আমার বাড়ি চেনেন? বাইকার জবাব দেয়, না চিনি না, কিন্তু আপনি চিনিয়ে দেবেন। এরপর ওই বাইকার ডক্টরের টাকা পরিশোধ করেন। বিবি এটা দেখে বলে, এটা আমি বাড়ি গিয়েই আপনাকে দিয়ে দেব। বিবি এরপর ওই ছেলেটার সঙ্গে বাড়ির দিকে আসতে থাকেন। বিবির ফ্যামিলি অনেক চাপের মধ্যে ছিল। তার হবু শাশুড়ি উমা কোনো খাবারই মুখে তুলছিল না। সে বলছিল যদি মেয়েকে পছন্দ হয় তবেই সে মুখে খাবার তুলবে। সুধা তখন বিবিকে ডাকার জন্য বুবাইকে বাইরে পাঠিয়ে দেয়। রাস্তায় বুবাইয়ের সঙ্গে বিবি আর ওই ছেলেটা দেখা হয়। বিবি বুবাইকে দেখে সেখানেই নেমে যায়। এরপর সে ওই বাইকার ছেলেটাকে বলে, আপনি একটু দাঁড়ান, আমি ঘরে গিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে তারপর আমার ভাইকে পাঠিয়ে দিচ্ছি। ছেলেটা বলে, কোনো অসুবিধা নেই। এরপর বুবাই বিবিকে ঘরের পেছন দিয়ে ভেতরে নিয়ে যায়, যার ফলে বিবিকে কেউ দেখতে পায় না। এদিকে ওই বাইকারকে কেউ কল করলে বাইকার ফোনে কাউকে বলে, আমি খুব কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পর ওই বাইকার তার বাইক নিয়ে বিবিদের বাড়িতে চলে আসে। এই বাইকার ছেলেটাই আসলে বিবির পাত্র, যার নাম গোপাল। গোপালকে সেখানে ঢুকতে দেখে বুবাই ঘরে গিয়ে বিবিকে বলে, তোকে যে লোকটা পৌঁছে দিয়ে গেল সে এখানে চলে এসেছে। বিবি ভাবে সে হয়তো টাকা নিতে এসেছে, এজন্য বিবি টাকা বের করতে থাকে। তখন বুবাই বলে, লোকটা যদি এখন বলে দেয় যে সে তোকে এই মাত্র পৌঁছে দিয়েছে, তাহলে কি হবে? এটা শুনে সুধাও অনেক চিন্তায় পড়ে যায়। বিবি বলে, আরে এত ভেবো না তো। বিবি এরপর রেডি হয়ে বাইরে যায়। বাইরে গিয়ে সে সবার সামনে বসে থাকা গোপালকে তার টাকা দেয়। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। উমা বঙ্কুকে জিজ্ঞেস করে, আপনাদের এরকম কোনো রীতি আছে বুঝি? এই ঘটনায় বিবির বাবাও অনেক বিব্রত হয়। বঙ্কু বিবিকে জিজ্ঞেস করে, এসবের মানে কি? বিবি তখন তার বাবাকে বলে, আমি পরে সব বলবো। বিবি এরপর গোপালকে সেখান থেকে চলে যেতে বলে। এটা দেখে গোপালের কাকিমা সরমা বলে, সে কেন যাবে? সে তো আমাদের বাড়িরই ছেলে। এটা শুনে তো বিবি অনেক অবাক হয়ে যায়। গোপালের বাবা কানাই গোপালকে জিজ্ঞেস করে, তোরা কি একে অপরকে আগে থেকেই চিনিস? গোপাল হেসে তার বাবাকে বলে, হ্যাঁ, আজই কিছুক্ষণ আগে আলাপ হয়েছে। এখানে গোপাল আজকে বিবির সঙ্গে দেখা হওয়ার ব্যাপারে সমস্ত কিছু সবাইকে বলে দেয়, যার ফলে বিবির ফ্যামিলির সব মিথ্যে কথাও ধরা পড়ে যায়। কিন্তু কানাই বিবির সাহসিকতার অনেক প্রশংসা করে। এখানে গোপালের কাকিমা একটু অন্যরকম স্বভাবের ছিল। সে একটু বাঁকাভাবে বলে, সে কি খুন্তি ধরতে পারে? সুধা বলে, ও সবই মোটামুটি পারে, বাকিটা আপনারা শিখিয়ে নেবেন। উমা বলে, শিখতে গেলে তো বাড়িতে থাকতে হবে। আজ আমরা আসবো জেনেও তুমি বাড়িতে থাকতে পারলে না। তোমার জন্য উল্টো তোমার বাড়ির লোকেদেরকে এতগুলো মিথ্যে কথা বলতে হলো। বাড়ির সম্মানটা কোথায় গেল? বঙ্কু বলে, আসলে পুলিশের চাকরি তো, সবকিছু নিজের হাতে থাকে না। শর্মা বলে, সেটাই তো বলছি, বিয়ে হলে কিন্তু চাকরি ছাড়তে হবে। এই কথা শুনে বঙ্কু বলে, এখন একটা চাকরি কি মুখের কথা? সংসার সামলে যদি চাকরিটা করতে পারে তাহলে দোষের কি? আর এতে তো গোপালেরও সুবিধা হবে। শর্মা এতে রেগে গিয়ে ঘটককে বলে, আমি তো আপনাকে গৃহনিপুণে একটা মেয়ের কথা বলেছিলাম, চাকরি করা মেয়ের কথা তো বলিনি। ঘটক বলে, কিন্তু কানাই সাহেব তো বলেছিল একটা ভালো মেয়ে চাই। মেয়েটা যে পুলিশে চাকরি করে এটা তো আমি তাকে বলেছিলাম আগে। কিন্তু শর্মা মিথ্যে বলে যে সে এটার ব্যাপারে কিচ্ছু জানে না। এতে বিবি অনেক রেগে যায়। সে বিয়ের জন্য চাকরি ছাড়তে একদমই রাজি ছিল না। বিবি শর্মাকে বলে, এবার তো আপনি মিথ্যে বলছেন, বাবা তো আপনাদের সব বলেছিল, সে তো কোনো কিছুই লুকোয়নি, তাহলে এসব কথা কেন বলছেন? বিবি স্পষ্টভাবে বলে দেয়, আমি পড়াশোনা শেষ করে নিজের ক্ষমতায় একটা চাকরি পেয়েছি, এখন কনস্টেবল। এরপর আরও পড়াশোনা করে আমি অফিসার হতে চাই, তাই চাকরিটা আমি করবই। সব শুনে শর্মা বলে, আর সংসার? বিবি বলে, আমি এখানে মাকে যেভাবে সাহায্য করতাম আপনাদেরও করব। এতে যদি আপনারা রাজি থাকেন তাহলে ভালো, আর না হলে আমার কিছু করার নেই। এটা বলে বিবি সেখান থেকে উঠে চলে যায়। বিবির মা তখন ভাবে এবার হয়তো বিয়েটা ভেঙেই যাবে, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে উমা ঘটককে বলে মেয়েটাকে তাদের পছন্দ হয়েছে,
এরপর সে তাদের বাড়ির খাবার মুখে তুলে নেয়। এতে বিবির ফ্যামিলিও অনেক খুশি হয়, সাথে গোপালও অনেক খুশি হয়, কারণ তার তো প্রথম দেখাতেই বিবিকে অনেক ভালো লেগেছিল। বিবি ঘরে গিয়ে রাগে গজগজ করছিল। সে ভাবছিল হয়তো বিয়েটা ভেঙে গেছে, কিন্তু বুবাই গিয়ে তাকে খবর দেয় যে তার বিয়েটা ঠিক হয়ে গেছে। বিবি এটা শুনে অনেক অবাক হয়। ওদিকে বিবির মা, বাবা আর তার শ্বশুরবাড়ির লোকজন মিলে তাদের বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলে। সন্ধ্যাবেলা থানায় মিডিয়ার অনেক লোক আসে। সাহসিকতার সাথে ডাকাতির টাকা ফেরত আনার বিষয়টা নিয়ে তারা নিউজ করছিল। ডাকাতির টাকাগুলো ফিরিয়ে এনেছিল বিবি, কিন্তু মিডিয়ার লোকজন সেখানে রাঘবের কাজের অনেক প্রশংসা করছিল। রাঘবও সুযোগের সদ্ব্যবহার করে পুরো ক্রেডিট নিজের উপর নিয়ে নেয়। কিন্তু বাকি সব কনস্টেবল তো জানে এই কাজটা তার নয়, কিন্তু রাঘব যেহেতু তাদের বস, তাই তারা কেউই মুখ খোলে না। রমা এইসব দেখে বিবিকে কল করে বলে, তুই এত কষ্ট করে টাকাগুলো উদ্ধার করলি, আর এখানে রাঘব বোয়াল রিপোর্টারদের সামনে ভাষণ দিচ্ছে। বিবি বলে, ছাড় তো এসব। রাঘব স্যার থানার বড় বাবু, উনি ভাষণ দেবে না তো কে দেবে? আমার মনে হয় আমার আর কিছুই হবে না রে। রমা বলে, এইভাবে কেন বলছিস? বিবি বলে, 15 দিনের মধ্যেই আমার বিয়ে। রমা বলে, ছেলেটা কেমন আগে সেটা বল। বিবি বলে, সে আর এক গল্প, তোকে তো বলাই হয়নি। সকালবেলা যে লোকটা আমাকে লিফট দিল সেটাই ছেলে। রমা জিজ্ঞেস করে, সারা সকাল তোর সাথে ঘুরলো আর তোকে এই ব্যাপারে কিছুই বলেনি? তুই না হয় ওর ছবি দেখিসনি, কিন্তু সে তো তোর ছবি দেখেনি, এটা তো হতে পারে না। বিবি এটা শুনে বলে, বাবা তো ঘটককে আমার ছবি দিয়েছিল। রমা বলে, তার মানে সে সারা সকাল তোর উপর নজর রাখছিল। এই ছেলেটা কিন্তু সুবিধার নয় বিবি। এই ছেলে সন্দেহবাতিক ছেলে। তুই থানায় থাকবি, তখন তোর উপর নজর রাখবে। বিবি এমনিতেই অনেক আপসেট ছিল, তার মধ্যে এইসব শুনে বিবি আরও ঘাবড়ে যায়। রমা তখন বলে, এই ছেলেটাকে যেভাবেই হোক কাটাতে হবে। বিবি বলে, বিয়ে তো ঠিক হয়ে গেছে, এবার কাটাবো কিভাবে? রমা বিবিকে বলে, উপায় একটা আছে। রমা বিবির সঙ্গে এই বিয়ে ভাঙার প্ল্যান বানায়। পরদিন প্ল্যান অনুযায়ী রমা ছদ্মবেশে গোপালের অফিসে গিয়ে তাকে আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে বিবির ব্যাপারে অনেক আজে বাজে কথা বলে, আর তাকে বিয়ে করতে মানা করে দেয়। এসব শুনে গোপাল অনেক চাপে পড়ে যায়। এদিকে বিবিও কনস্টেবল পার্থকে দিয়ে গোপালের বাড়িতে কল করায়। কানাই ফোন তুললে পার্থ নিজের পরিচয় গোপন করে সরাসরি কানাইকে বলে, যে বাড়িতে বিয়ে ঠিক করেছেন সেই বাড়ির ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন তো? কানাই বলে, হ্যাঁ করেছি তো। পার্থ বলে, তাহলে নিশ্চয়ই জানেন যে মেয়েটার অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। কিন্তু কানাই তার কথা বিশ্বাস করে না। তখন উমা সেখানে এসে ফোনটা নিয়ে পার্থকে তার পরিচয় দিতে বলে। পার্থ বলে, আমি অমিত কাঞ্জিলাল, আমি বিবিকে ভালোবাসি। উমা পার্থকে তার আর বিবির সম্পর্কে অনেক জেরা করতে থাকে। শুধু কি তাই, সে পার্থকে সরাসরি জানিয়ে দেয় যে ওই বিবির আশা এবার তুমি ছেড়ে দাও, তার বিয়ে আমার ছেলের সাথেই হবে। এটা বলেই সে ফোনটা কেটে দেয়, যার ফলে বিবির প্ল্যানটা ফেল হয়ে যায়। বিবি এতে অনেক টেনশনে পড়ে যায়। তখনই রমা সেখানে আসে। বিবি এই ব্যাপারে তাকে জানালে রমা বলে, তুই চিন্তা করিস না, গোপালকে আমি তোর ব্যাপারে অনেক আজে বাজে কথা বলেছি, এই বিয়ে কোনোভাবেই হবে না। রাতের বেলা সরমা আর তার স্বামী উমাকে এই সিদ্ধান্তের ব্যাপারে আবার ভাবতে বলে, কিন্তু উমা তাকে বলে, আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ওই মেয়ের মুখ আমার দেখা হয়ে গেছে। ওই মেয়ে প্রেম করার মেয়ে নয়। কাল সরমা বলেছে না চাকরি ছাড়তে হবে, এই ভয়েই ও এসব নাটক করছে। গোপালের চাচা তবুও উমাকে এই ব্যাপারে খোঁজ খবর দিতে বলেন। উমা তখন গোপালকে নিয়ে ঘরে যায়। এদিকে বিবির বাড়িতে তার বাবা মা লোকজনের লিস্ট করছিল, যা দেখে বিবি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ বিয়েটা হবে কিনা সেটাই তো সে জানে না। তখন বিবির ফোনে একটা কল আসে। বিবি বাইরে গিয়ে কল রিসিভ করলে ফোনের ওপাশ থেকে বলে, চিনতে পারছো? বিবি ভাবে যে পার্থ তাকে কল করেছে, কিন্তু লোকটা নিজেকে তার প্রেমিক অমিত বলে পরিচয় দেয়। এটা শুনে বিবি অনেক অবাক হয়ে যায়, কারণ অমিত বলে তো তার কোনো প্রেমিকই নেই। এই অমিত আবার কোথা থেকে উদয় হলো? বিবি কিছুই বুঝতে পারছিল না। অমিত বিবিকে ভয় দেখিয়ে বলে, আমি সব খবর পেয়ে গেছি, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। বিবি বলে, আমি তো আপনাকে চিনিই না। অমিত বলে, তাহলে সামনাসামনি কথা হোক। কাল ঠিক বিকেল 3টায় দত্তদের ভাঙা বাড়ির পেছনে দেখা করো, না হলে কিন্তু আমি তোমাদের বাড়িতে পৌঁছে যাব। এটা বলেই অমিত ফোনটা কেটে দেয়। বিবি এতে অনেক চিন্তায় পড়ে যায়। সে ভেবে পাচ্ছিল না যে এই ফোনটা তাকে কে করলো, আর এভাবে থ্রেটই বা কে দিল। এর পরদিন সকালে কানাই বিবির বাবাকে কল করে বলে, আমরা এই বিয়েটা আপনার মেয়ের কারণে ক্যান্সেল করে দিচ্ছি। এটা শুনে বঙ্কু জিজ্ঞেস করে, কেন, কি করেছে আমাদের বিবি? কানাই বলে, সেটা আপনাদের মেয়েকেই জিজ্ঞেস করুন। এটা বলেই কানাই ফোনটা কেটে দেয়।
বঙ্কু এই বিয়ে ভাঙার খবর শুনে অনেক ভেঙে পড়ে। আশেপাশের সবাইকে অলরেডি বিয়ের দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল। তার মান সম্মান নিয়ে সে অনেক চিন্তায় পড়ে যায়। সুধা সব শুনে বলে বিবি কিছু একটা করেছে। সুধা বিবিকে ডাকাডাকি করলে বুবাই বাইরে এসে বলে বিবি তো সকালবেলাতেই বেরিয়ে গেছে। সুধা বলে এত সকালে না খেয়েই থানায় চলে গেল। বুবাই বলে থানার পোশাক পরে যায়নি তো। এদিকে বিবি রমার সাথে বসেছিল। বিবি রমাকে অমিতের ব্যাপারে সবকিছু বলে দেয়। রমা বলে কাল যখন আমি গোপালের সঙ্গে পোস্ট অফিসে দাঁড়িয়ে কথা বলছিলাম তখন কেউ এইসব শুনে ফেলেছে, আর সেই এসব করছে। বিবি রমাকেও তার সঙ্গে অমিতের সঙ্গে দেখা করতে যেতে বলে। রমা বলে আমাদের দুজনের কিন্তু একা যাওয়া ঠিক হবে না, পার্থদাকেও বলি। ওদিকে থানায় রাঘব লুডু খেলছিল। পার্থ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিল। তখন বিবি আর রমা সেখানে চুপি চুপি এসে পার্থকে ইশারায় ডাক দেয়। পার্থ রাঘবের চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বিবি পার্থকে বলে আমি এই বিয়েটা করব না বলেই মিথ্যে বলেছিলাম, কিন্তু সেটার সুযোগ নিয়ে কেউ আমার বাড়িতে এসে ঝামেলা করবে এটা তো আমি মানতে পারবো না। পার্থ বিকাল 3টায় তাদের সঙ্গে যেতে চায়। পার্থ বলে যে কোনো ঝামেলা হলে আমি সামলে নেব। এরপর বিবি বাড়িতে চলে যায়। বাড়িতে গেলে সুধা তাকে জিজ্ঞেস করে ছেলেটা কে বিবি, আর তুই কবে থেকে প্রেম করছিস? বিবি তার মাকে সত্যি বলে দেয় যে আমি কারোর সঙ্গে প্রেম করছি না, বিয়েটা করব না, এই জন্যই এসব বলেছিলাম। এটা শুনে বঙ্কু বিবিকে বলে কাজটা তুই একদম ঠিক করিসনি। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সামনে আমাদের সম্মানটা কোথায় দাঁড়ালো ভেবে দেখেছিস? ওরা তো তোর চাকরিতে কোনো অমত করেনি, বরং তুই ওভাবে তাদের সামনে থেকে উঠে যাওয়ার পরেও তোকে তাদের বাড়ির বউ করতে চেয়েছে। আর তাছাড়া তোর বিয়েতে যদি অমতে ছিল তাহলে তুই ছেলে দেখতে রাজি হলি কেন? আমি কি তোকে না জানিয়ে কিছু করেছি? আমি তোর বিয়ের খবর সবাইকে জানিয়ে দিয়েছি। এত বড় একটা মিথ্যা ছেলের বাড়িতে বলার আগে তুই আমাদের কথা একবারও ভাবলি না? এবার সবার কাছে মুখ দেখাবো কি করে? বিবি এসব শুনে বুঝতে পারে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। বিবি কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে আমার ভুল হয়ে গেছে বাবা, আমি এত কিছু ভাবিনি, প্রয়োজন হলে আমি নিজে গিয়ে সবকিছু ঠিক করে দেব। সুধা তখন বিবিকে জিজ্ঞেস করে তাহলে অমিতকে যে ওই বাড়িতে কল করেছিল? বিবি তাকে জানায় যে সেটা পার্থ ছিল। এরপর আমরা নির্মলা নামের এক মহিলাকে দেখতে পাই। সে অনেক বড় একজন রাজনৈতিক নেত্রী। বিবি যে ডাকাত দলকে তাড়া করেছিল ওই ডাকাতগুলো নির্মলারই লোক ছিল। রাজনীতির আড়ালে সে অনেক বেআইনি কাজ করত। নির্মলা টিভিতে রাঘবের ইন্টারভিউ দেখছিল, যেখানে রাঘব তার ডাকাত ধরা নিয়ে মিথ্যে গল্প বলছিল। এটা দেখে নির্মলা ওই ডাকাতদেরকে জিজ্ঞেস করে যে মেয়েটা তোদের তাড়া করেছিল তার ব্যাপারে তো কিছু বলছে না। ওই ডাকাতেরাও তাকে বলে যে রাঘব এখানে সবকিছু মিথ্যে বলছে। নির্মলা ওই ডাকাতদের বিবির ওপর নজর রাখতে বলে। এদিকে বিবি ঠিক 3টায় দত্তদের ভাঙা বাড়িতে যায়। তার সাথে রমা আর পার্থও যায়। রমা আর পার্থ আড়ালে লুকিয়েছিল। বিবি ভেতরে ওয়েট করছিল। কিছুক্ষণ পর অমিত সেখানে এসে পেছন থেকে বিবির মুখ চেপে ধরে। অমিতের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, যার কারণে বিবি তাকে চিনতে পারে না। অমিত তার কণ্ঠস্বর বদলে বিবির সাথে কথা বলে। অমিত জিজ্ঞেস করে চিনতে পারছো আমায়? আমি তোমার অমিত। বিবি বলে একদম মিথ্যে কথা বলবে না, আমি কোনো অমিতকে চিনি না। অমিত বিবিকে জিজ্ঞেস করে সত্যি? বিবি বলে হ্যাঁ সত্যি। অমিত তখন জিজ্ঞেস করে তুমি নিজে তোমার শ্বশুরবাড়িতে আমার কথা বলেছ? বিবি এবার ভয় পেয়ে সত্যি বলে দেয় যে সে বিয়ে করবে না বলেই এসব মিথ্যে বলেছে। সেই সাথে সে আরও হুমকি দিয়ে বলে তুমি অন ডিউটি পুলিশের গায়ে হাত দিয়েছ, একবার ধরা পড়লে কিন্তু শাস্তি পাবে। অমিত তখন তার স্বাভাবিক গলায় বিবিকে বলে ধরা তো তুমি পড়েছ বিবি। কণ্ঠ শুনে বিবি সহজেই চিনতে পেরে যায় যে এই অমিতটা আসলে কে। এই অমিত আসলে আর কেউ নয়, গোপাল নিজেই। তাকে দেখে বিবি অনেক অবাক হয়। এদিকে রমা আর পার্থ একসাথেই ছিল। আর এখানেই একটা টুইস্ট রিভিল হয়। পার্থ রমাকে বলে যে আমি সেদিন সন্ধ্যাবেলা গোপালদের বাড়িতে গিয়ে উমা আন্টিকে উল্টো চাপ দিতে বলি। আর সেখানেই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সেদিন রাতের বেলা অমিতের কণ্ঠে পার্থই বিবির সঙ্গে কথা বলেছিল, মানে পার্থ গোপালের সঙ্গেই যুক্ত ছিল। গোপাল এই সমস্ত কিছু বিবিকে বলে দেয়। বিবি এসব শুনে বলে আমি তো বিয়েটা করতে চাই না, তাহলে এত নাটক কেন? গোপালের কারণ জানতে চাইলে বিবি বলে আমার একটা স্বপ্ন আছে। গোপাল বলে আমি তো সেটা জানি, আপনি তো অফিসার হতে চান, এতে কোনো সমস্যা নেই, আমরা দুজন মিলে এই একই স্বপ্ন দেখব। এটা শুনে বিবি অনেক ইমোশনাল হয়ে যায়। বিবি বুঝতে পারে গোপাল সত্যি অনেক ভালো মানুষ। এখানে বিবি আর গোপালের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। তাদের মিল হতে দেখে আড়াল থেকে রমা আর পার্থ দুজনেই অনেক খুশি হয়। পার্থ গোপালকে আগে থেকেই চিনত, তাই সে গোপালের সঙ্গে বিবিকে মেলানোর জন্যই তাদের এই নাটকে সামিল হয়েছিল।
এরপর দিনের সাথে সাথে বিবি আর গোপালের সম্পর্কটা গভীর হতে থাকে। তারা একসঙ্গে অনেকটা সময় কাটাতে থাকে। এরপর বিবির বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন দুই ফ্যামিলি অনেক খুশি ছিল। বরের গাড়িতে গোপালের সঙ্গে তার কিছু বন্ধুরা ছিল, কিন্তু তাদের গাড়ির ড্রাইভার ছিল ওই ডাকাত দলেরই একজন। সে গাড়ির ভেতরে ক্লোরোফর্ম দিয়ে সবাইকে অবচেতন করে ওই গাড়ি নিয়ে জঙ্গলে চলে যায়। এদিকে বিবির বাড়ির সবাই বর আসার অপেক্ষা করছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেলেও বরের গাড়ি এখনো এসে পৌঁছায় না, যার কারণে কানাই গোপালকে ফোন করতে থাকে। কিন্তু গোপালের ফোনটা বন্ধ ছিল। তাদের গাড়ির কাউকেই ফোনে পাওয়া যাচ্ছিল না, যার ফলে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। বরের আগেই কানাই বিবিদের বাড়িতে পৌঁছে যায়। বিয়েতে রাঘব সহ বাকি কনস্টেবলরাও ইনভাইটেড ছিল। গোপালের নিখোঁজ হওয়ার খবর পেয়ে রাঘব সবাইকে নিয়ে গোপালকে খুঁজতে বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে। এদিকে মেয়ের বিয়েতে বাধা পড়ায় সুধা হাউমাউ করে কাঁদতে শুরু করে। বিবি তখন উঠে তার গহনা খুলে রেখে রাঘবের সাথেই গোপালকে খুঁজতে বের হয়ে পড়ে। ওদিকে ওই ডাকাতেরা গাড়ির সবার থেকে সবকিছু লুট করে তাদেরকে জঙ্গলে ফেলে রেখে বিয়ের গাড়ি নিয়ে চলে যায়। বিবি আর রাঘব এদিকে রাস্তার সব জায়গায় সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে তারা কোনো বিয়ের গাড়ি যেতে দেখেছে কিনা। তাদের অটো ড্রাইভারও এতে তাদেরকে হেল্প করছিল। অটো ড্রাইভারটা তাদের এক পরিচিত দোকানদারকে জিজ্ঞেস করে জানতে পারে যে গাড়িটা কোন দিকে গেছে। এরপর সে তাদের সবাইকে ওই লোকটার কাছে নিয়ে যেতে থাকে। লোকটা বিবিকে জানায় যে গাড়িটা জঙ্গলের দিকে গেছে। এটা শুনে তারা সবাই জঙ্গলের দিকে ছুটে যায়। তারা জঙ্গলের দিকে গেলে ওই লোকটা নির্মলাকে ফোন করে তাকে জানায়, আপনি যা বলেছেন আমি সব বলে দিয়েছি। নির্মলা বলে, এবার বিবি বুঝবে কত ধানে কত চাল। এসব কিছু নির্মলারই চাল ছিল। বিবি সেদিন তার ডাকাতি করার টাকা বাজেয়াপ্ত করেছিল, যার কারণে সেও বিবির বিয়ের দিন তার স্বামীকে লুট করে তার থেকে প্রতিশোধ নিল। এদিকে গোপালের কাকিমা উমাকে ফোন করে বলে, তোমাকে কতবার বললাম এই অলক্ষণে মেয়ের সঙ্গে গোপালের বিয়ে দিও না, আমার কথা তো শুনলে না। কিন্তু উমা তাকে বলে, আমার বিবির ওপর সম্পূর্ণ ভরসা আছে। গোপালকে কি তোরা কেউ খুঁজতে গেছিস? বিবি একাই গেছে, সে ঠিক আমার গোপালকে খুঁজে আনবে। বিবি জঙ্গলের ভেতরেই গোপালকে অবচেতন অবস্থায় খুঁজে পায়। সেখান থেকে সে গোপালকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান শেষে পার্থ গোপালকে জিজ্ঞেস করে, কি হয়েছিল বলো তো? গোপাল তখন বলে, গাড়ির ড্রাইভার গাড়িতে একটা পারফিউম ছড়িয়েছিল, এরপর সবাই অবচেতন হয়ে যায়। গোপাল বিবিকে একটা চিরকুট দিয়ে বলে, এটা অসীমের পাঞ্জাবের পকেটের ভেতর রাখা ছিল। বিবি ওই চিরকুটে দেখে কেউ তাকে উদ্দেশ্য করে লিখেছে, সাপের লেজে পা দিলে ছোবল তো খেতেই হবে। এদিকে ওই ড্রাইভার সমস্ত লুট করা জিনিস নিয়ে যমুনা নামের এক প্রস্টিটিউটের কাছে যায়। যমুনা সেসব নিয়ে বলে, মেয়েটার ওপর নজর রাখো, সামনে অনেক বড় কাজ আছে, পরে সেটা জানতে পারবে। পরদিন সকালবেলা বিবি তার বাবা মায়ের থেকে বিদায় নিয়ে গোপালের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়িতে গিয়ে বিবির সাথে গোপালের বাড়ির হেল্পিং হ্যান্ড পায়েলের অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। পায়েলের বাবা মা কেউ নেই। গোপালের বাড়ির লোকেরা পায়েলকে স্কুলেও ভর্তি করে দিয়েছে। পায়েলও বিবির মতো একজন পুলিশ অফিসার হতে চায়। পায়েল উমাকে বড় মা বলে ডাকত। সে বিবিকে বলে, একমাত্র বড় মাই আমাকে অনেক ভালোবাসে। সে বাইরে থেকে শক্ত হলেও ভেতরটা কিন্তু অনেক নরম। বিবির সঙ্গে পায়েলের অনেকক্ষণ গল্প হয়। এদিকে রাঘব গোপালের কিডন্যাপিং কেসটা ইনভেস্টিগেশন করছিল। কিছুক্ষণ পর সে বিবিকে কল করে বলে, সেদিন গোপালের লুট হওয়ার সমস্ত জিনিস সে উদ্ধার করেছে। বিবি তাকে জিজ্ঞেস করে, কোথায় পেলেন স্যার? রাঘব বলে, থানায় আয়, সব কিছু বলছি। বিবি তাকে বোঝানোর চেষ্টা করে যে আজ সে কোনোভাবেই বের হতে পারবে না। কিন্তু রাঘব বলে, আরে বড়জোর 1 ঘন্টার জন্য আসবি, এরপর চলে যাবি, তুই গোপালকে নিয়েই চলে আয়। বিবি বলে, আজ আমাদের কাল রাত্রি। কিন্তু রাঘব বলে, তোরা দুইজন দুই দিক ঘুরে চলে আসবি, দ্রুত চলে আয়। বিবি এই ব্যাপারে গোপালকে কিভাবে জানাবে কিছুই বুঝতে পারছিল না। পায়েল তখন বিবিকে এই কাজে সাহায্য করে। সে চুপি চুপি গোপালের ঘরে গিয়ে তাকে ডেকে আনে। গোপাল বুঝতে পারে যে বিবির কোনো একটা প্রবলেম হয়েছে। এরপর পায়েল বিবিকে নিয়ে ঘরে ঢুকে পড়ে। ওদিকে গোপাল কানাইয়ের কাছে গিয়ে তার ফোনটা নিয়ে নেয়। এরপর ঘরে গিয়ে সেই ফোন থেকে সে বিবিকে কল করে জিজ্ঞেস করে তার কি হয়েছে। বিবি বলে, তোমার লুট করা সমস্ত জিনিস পাওয়া গেছে। রাঘব স্যার আমাকে আর তোমাকে এক্ষুনি থানায় যেতে বলেছে। কিন্তু আজ তো আমাদের কাল রাত্রি, আমাদের একে অপরের মুখ দেখাও তো বারণ। এসব শোনার পর গোপাল বিবির সঙ্গে মিলে সবাইকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হওয়ার প্ল্যান বানায়। গোপাল কানাইয়ের কাছে গিয়ে বলে, আমি ভানুর দোকানে যাচ্ছি, একটু কাজ আছে। কানাই গোপালকে তার ফোন ফেরত দিতে বলে। গোপাল তখন কানাইয়ের ফোন ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। এরই মাঝে বিবি গোপালকে আবার কানাইয়ের ফোনে কল করে, কিন্তু কানাই ফোনটা রিসিভ করলে
বিবি সাথে সাথে ফোনটা কেটে দেয়, যার ফলে সে কোনোভাবে ধরা পড়া থেকে বেঁচে যায়। বিবি পায়েলের সঙ্গে পোশাক এক্সচেঞ্জ করে নেয়। পায়েলকে তার শাড়ি পরিয়ে দিয়ে তার মতো সাজিয়ে ঘরের ভেতর বসে থাকতে বলেন আর নিজে পায়েলের সাজে বাইরে বের হয়ে যায়। তবে বাইরে গিয়ে সে উমার মুখোমুখি হয়, কিন্তু বিবি তার মুখটা ঢেকে রেখেছিল, যার কারণে উমা বিবিকে চিনতে পারে না। বিবি ঘাটে বাসন ধোয়ার বাহানা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে গোপাল বিবির জন্য অটোতে অপেক্ষা করছিল। বিবি এলে তারা থানার উদ্দেশ্যে যেতে থাকে। ওদিকে আবার কানাই ভানুকে ফোন করে জিজ্ঞেস করে যে গোপালের সঙ্গে তার কথা হয়েছে কিনা, কিন্তু ভানু তাকে জানায় যে গোপাল তো তার কাছে আসেইনি। ফোন রাখার পর ভানু তার সামনে দিয়ে অটোতে করে গোপাল আর পায়েলকে যেতে দেখে। বিবি মুখ ঢেকে রেখেছিল, যার কারণে ভানু তাকে পায়েল ভেবে ভুল করে। আজ বিবির বাবার সঙ্গে রমার রাস্তায় দেখা হয়। বঙ্কু রমাকে জিজ্ঞেস করে গোপালকে কারা কিডন্যাপ করেছিল, তুমি কি কিছু জানতে পারলে? রমা বলে, জানতে পেরেছি তো, বিবি তোমাকে বলেনি? বঙ্কু জিজ্ঞেস করে, কে ধরা পড়ল? রমা বলে, সেটা থানায় গেলেই জানতে পারবে। বিবি আর গোপালও আসছে সেখানে। গোপালের বাড়িতে উমা বিবির জন্য অনেক যত্ন করে খাবার সাজাচ্ছিল, যা দেখে সরমা বলে, তুমি এমন করছো যেন রাজা মহারাজার মেয়ে নিয়ে এসেছো। উমা তখন সরমাকে জবাব দিয়ে বলে, নিজের ছেলে বউকেই তো একটু যত্ন করে খাওয়াবো নাকি, এতে এত কথার কি আছে? তুই সব ব্যাপারে এত কেন কথা বলিস? উমা বিবিকে খাবার দেওয়ার জন্য পায়েলের খোঁজ করতে থাকে। উমা পায়েলের মাকে পায়েলকে খুঁজতে পাঠায় পুকুরের ঘাটে, কিন্তু সে পুকুর ঘাটে পায়েলকে খুঁজে পায় না। সে সেখানকার বাকি মহিলাদেরকে পায়েলের ব্যাপারে জিজ্ঞেস করলেও তারা জানায় পায়েল তো আজ এখানে আসেনি। এতে পায়েলের মা একটু চিন্তায় পড়ে যায়। সে বাড়িতে গেলে উমা তার হাতেই বিবির জন্য খাবার পাঠিয়ে দেয়। পায়েলের মা দরজার বাইরে থেকে পায়েলকে ডাকতে শুরু করে। ঘরের ভেতর পায়েল অনেক ভয় পেতে থাকে। সে ভয়ে দরজাটা খোলেই না। এতে বাড়ির সবাই কিছুটা চিন্তায় পড়ে যায়। এরপর বাড়ির সবাই মিলে বিবিকে ডাকতে শুরু করে। এতে তো পায়েল আরও বেশি ঘাবড়ে যায়। এদিকে বঙ্কু থানায় গিয়ে বিবির জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর বিবি আর গোপাল সেখানে আসে। বিবিকে দেখে বঙ্কু বলে, তোরা আসবি, আমাকে একবার জানালিও না। বিবি বলে, জানানোর মতো অবস্থা ছিল না। বঙ্কু জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তখন গোপাল বলে, আজ আমাদের কাল রাত্রি, আমরা বাড়িতেও কাউকে কিছু জানাতে পারিনি। বিবি এই ব্যাপারে বঙ্কুকেও কাউকে কিছু জানাতে বারণ করে দেয়। এরপর তারা থানার ভেতরে গেলে রাঘব গোপালকে তাদের সমস্ত জিনিস বুঝিয়ে দেয়। বিবি রাঘবকে জিজ্ঞেস করে, এগুলো কিভাবে পেলেন স্যার? রাঘব বলে, দেখ বিবি, ডাকাতদেরকে দেখতে পেয়ে তাড়া করা কিন্তু অনেক সহজ ব্যাপার, কিন্তু যখন তুই কাউকে দেখতে পাচ্ছিস না তখন তুই কাকে ধরবি? তখন তোকে মাথা খাটাতে হবে। আসলে এইসব ডাকাতি টাকাতি হয়ে যাওয়ার পর বাড়িতে বসে ভাবছিলাম যে এই কাজটা নিশ্চয়ই আমাদের গ্রামেরই কেউ করেছে। আজ সকালে এসে নন্দকে বললাম তার ইনফরমারকে খবর দিতে, তারপরেই আসামিকে ধরতে পারলাম। রাঘব বিবিকেও ইনফরমারের সঙ্গে পরিচয় করায়। তবে সেই ইনফরমার আসলে একটা বাচ্চা ছেলে ছিল। ওই ছেলেটার মুদির দোকান থেকেই সেই রাতে ডাকাতদের লোকটা সিগারেট নিয়েছিল। রাঘব এরপর বিবিকে যমুনার কাছে নিয়ে যায়। যমুনাকে রাঘব জেলের ভেতরে রেখেছিল। যমুনা বিবির সামনে এসে বলে, এসব কি হচ্ছে বলতো বিবি? তোর ঘরের জিনিস আমি চুরি করব কি করে? রাঘব বলে, তাহলে তোর সিন্দুক থেকে এসব কি করে বের হলো সেটা বল। যমুনা রাঘবকে গালি দিয়ে বলে, আমার কাছে প্রতিদিন অনেক লোক আসা যাওয়া করে, তারা কোথায় কি করে বেড়াচ্ছে তার জন্য তুই আমাকে ধরে আনবি? যমুনা বিবিকে মিথ্যে বলে যে লোকটা টাকা দিতে পারেনি তাই এইসব দিয়ে গেছে, এতে আমি কি করব? কিছুক্ষণ পর ওই ডাকাত যমুনাকে ছাড়ানোর জন্য তার বাইকে করে যমুনার প্রস্টিটিউশনের কিছু প্রভাবশালী লোকজনদেরকে থানায় নিয়ে আসে। তারা সবাই গিয়ে রাঘবকে থ্রেট দেয় আর যমুনাকে ছেড়ে দিতে বলে। সেখানে ওই বাচ্চা ছেলেটা বসে চা খাচ্ছিল। সে ওই ডাকাতদেরকে দেখে চিনে ফেলে আর বিবিকে বলে দেয় যে ওই ডাকাতে সেই রাতে তার দোকান থেকে সিগারেট নিয়েছিল। এটা শুনে ওই ডাকাতরা সেখান থেকে পালাতে থাকে। বিবিও তাদেরকে ধরার জন্য তাড়া করতে থাকে। সেই সাথে গোপাল অটো নিয়ে বিবির পেছন পেছন যেতে থাকে। বেশ লম্বা একটা সময় ডাকাতদের পেছনে ছোটার পর ফাইনালি বিবি ওই ডাকাতটাকে ধরে ফেলে। এদিকে এতক্ষণ যাবৎ দরজা ধাক্কানোর পরেও দরজা না খোলায় উমা ভাবে বিবির খারাপ কিছু হয়েছে, এজন্য সে তাদেরকে দরজা ভাঙতে বলেন। এটা শুনে পায়েল আরও ভয় পেয়ে যায়। কানাই দরজা ভাঙতেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পায়েল কোনো উপায় না পেয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। বিবির শাড়িতে তাকে দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। উমা পায়েলকে জিজ্ঞেস করে, বিবি কোথায়? পায়েল তখন বাধ্য হয়ে তাকে বলে দেয় যে বিবি ডাকাত ধরতে গেছে। এদিকে ডাকাতটাকে ধরার পর রাঘব তাকে টানতে টানতে থানায় নিয়ে আসে। বিবি রাঘবকে বলে, আমার মনে হচ্ছে এই লোকটাই সেদিন টাকার ব্যাগ নিয়ে পালিয়েছিল। বিবি রাঘবকে বলে, অসীমের পকেটে আমার জন্য একটা চিরকুট ছেড়েছিল,
এটা শুনে রাঘব ডাকাতকে মারতে থাকে আর তার নাম জিজ্ঞেস করতে থাকে। ডাকাতটা বলে, আমার নাম রতন হাজরা। রাঘব রতনকে মারধর করে জেলে ঢুকিয়ে দেয়। এরপর বিবি আর গোপাল বাড়ি ফিরতে চায়। রাঘব তাদেরকে এফআইআর এর পেপারে সাইন করতে বলে। বিবি তার কথা মতো যখন এফআইআর এর পেপারে সাইন করছিল, ঠিক সেই সময় নির্মলা সেখানে হাজির হয়। নির্মলা ওই গ্রামের একজন প্রভাবশালী নেত্রী ছিল, যার কারণে সবাই তাকে ভয় পেত। নির্মলার উপস্থিতিতে থানায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়। রাঘবও ভয়ে উঠে দাঁড়ায়। নির্মলা রাঘবকে বলে, তোমাকে একটু দেখতে এলাম। টিভিতে নিউজে চারদিকে শুধু তোমারই ছবি। নির্মলা বিবিকে দেখে বলে, হো, এই হচ্ছে বিবি, যার নাকি বিয়ে করেও শান্তি নেই। নির্মলা বিবিকে প্রশংসার স্বরে বলে, তোমার মতো বুকের পাটা কজনের আছে? কিছুদিন আগে তুমি ব্যাংকে চুরি করা টাকা রক্ষা করেছ, আজ তুমি ডাকাত ধরেছ। আমি এতে সত্যি অনেক খুশি হয়েছি। বিবি এসব শুনে বলে, আমার মনে হয় এই রতনই সেদিন ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এটা শুনে নির্মলা একটু চুপ হয়ে যায়, কারণ বিবির সন্দেহটা তো সঠিক ছিল। নির্মলা বিবির প্রশংসা করে বলে, আমি তোমার ওপর গর্বিত, তুমি আমাদের গ্রামের অহংকার। সামনের সপ্তাহে আমি তোমাকে একটা অ্যাওয়ার্ড দেব। গোপাল বিবিকে বলে, এবার আমাদের বাড়ি ফেরা উচিত, বাড়িতে সবাই চিন্তা করছে। নির্মলা তখন ইনডিরেক্টলি গোপালকে ভয় দেখিয়ে বলে, চিন্তা তো আমারও হচ্ছে, চারদিকে মেয়েদের সঙ্গে যা হয়। তোমার বউকে কিন্তু একটু সামলে রেখো। তুমি তো নতুন বিয়ে করেছো, সাবধানে থেকো। গোপাল বলে, আপনি তো আছেনই, আপনি থাকতে আমাদের চিন্তা কিসের? বিবি আর গোপাল থানা থেকে বের হয়ে যাওয়ার পর নির্মলা রাঘবকে বলে, তুমি বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। এদিকে থানার বাইরে বঙ্কু বিবি আর গোপালকে বিদায় জানায় আর বলে, তোমরা সাবধানে যেও। নির্মলার কথাগুলো আমার একদমই কিন্তু ভালো লাগলো না। গোপাল বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমরা এখন আসি। এরপর বিবি আর গোপাল একসঙ্গে অটোতে করে বাড়িতে যেতে থাকে। আর এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে আসল গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। নির্মলা এরপর কি করতে চলেছে আর রাঘবের সঙ্গে তার কি এমন গোপন কথা আছে, সেগুলো কিন্তু এখনো জানা যায়নি। নির্মলা কি এরপর বিবির ওপর কোনো অ্যাটাক করতে পারে, সেটাও কিন্তু এখনো পরিষ্কার না। তাই আশা করা যায় আমরা এই সিরিজের দ্বিতীয় পার্ট খুব দ্রুতই পেতে চলেছি, আর সেখানেই হয়তো সবকিছু ক্লিয়ার হবে। তো আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এই সিরিজের দ্বিতীয় পার্ট রিলিজ হওয়া মাত্রই তার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন আপনারা এই চ্যানেলের অন্যান্য গল্পগুলো এনজয় করতে থাকুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।